Hello everyone, good morning all student. ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা 40টা সায়েন্সের এমসিকিউ কোশ্চেন এনেছি, যেগুলো তোমাদের যেমন আরআরবি এএলপি আর গ্রুপ ডি এক্সাম হয়ে গেল তোমাদের 2025-এ, ওখান থেকে কোশ্চেনগুলো আনা হয়েছে। তোমরা অবশ্যই ক্লাসটি করো। আর এই ক্লাসটি মেনলি আমরা আরআরবিকে ফলো করে ক্লাসটি করেছি। আরআরবির যে কোনো এক্সামের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আর যে সমস্ত পরীক্ষায় যেমন সায়েন্সের কোশ্চেন আছে, তার জন্য তোমরা এই ক্লাসটি করতে পারো, ঠিক আছে? আর আমাদের ক্লাস প্রতিদিন সকাল 8টা থেকে আছে। আমি তাও রুটিনটা একবার দেখিয়ে দিই। আমাদের ক্লাস প্রতিদিন সকাল 8টা থেকে আছে। আমাদের প্রতিদিন 3টে করে ক্লাস হয়, সকাল 8টায়, সন্ধ্যে 6টায় আর রাত 8টাতে। যেমন সকাল 8টাতে আমার ক্লাস আছে রেলওয়ে সায়েন্সের এমসিকিউ কোশ্চেন, আর সন্ধ্যে 6টায় পঞ্চায়েত আর ডাব্লিউবি কেপিকে ফোকাস করে জিকে কোশ্চেন আনা হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো করো। আর সন্ধ্যে 8টাতে যেমন রাত 8টাতে পঞ্চায়েতকে বেস করে ইংলিশ এমসিকিউ কোশ্চেন করানো হচ্ছে এখানে, ঠিক আছে? এই ক্লাসগুলো তোমরা অবশ্যই করো। আর আমরা প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে 3টে করে মক নেওয়া হচ্ছে, যেমন দুপুর 12টায় একটা, সন্ধ্যে 6টায় আর রাত 10টায়। অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে এই মকগুলো তোমরা দিতে পারবে। আর রবিবারে পঞ্চায়েতের ফুল মক নেওয়া হয়, রবিবার 12টার সময় পঞ্চায়েতের ফুল মক নেওয়া হয়। অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করো আর এই মকগুলো দিও। তার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে আর আমাদের সাথে যুক্ত হতে হবে মেনলি। আর যারা যারা চ্যানেলটিতে নতুন ঢুকেছো বা ক্লাসটি নতুন দেখছো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাদের টেলিগ্রামে এখনও ঢোকোনি, অবশ্যই আমাদের টেলিগ্রামে ঢুকে যেও। এখানে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান, ডেইলি ফ্রি মক, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট, সমস্ত ক্লাসের পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়াল, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট, সব কিছু এখানে দেওয়া হয়, পুরো বিনামূল্যে এখানে দেওয়া হয়। অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর তোমাদের জন্য ইবুক আনা হচ্ছে, ঠিক আছে? ইবুক সমস্ত সাবজেক্টের জন্য ইবুক আনা হচ্ছে, যেমন ইতিহাসের জন্য, ভূগোল, তারপরে হচ্ছে সায়েন্সের জন্য, তারপরে যেমন তোমাদের আমরা ইংলিশের ইবুক দিয়ে দিয়েছি, যেমন সামনে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকও তৈরি হচ্ছে। ওগুলো আমরা পুরো বিনামূল্যে আমরা প্রোভাইড করব তোমাদের জন্য, ঠিক আছে? আমাদের তোমরা ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা প্রশ্নের দিকে যাই। প্রথম কোশ্চেন তোমাদের সামনে যে বলেছে, উদ্ভিদের অভ্যন্তরীণ শক্তি সঞ্চয় কোনটি? যে উদ্ভিদের যে অভ্যন্তরীণ যে শক্তি সঞ্চয় হয় সেটি কোথায় হয়? গ্লাইকোজনে, স্টার্চ, না গ্লুকোজ, না সুক্রোজে হয়? তোমরা 1 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, স্টার্চ বা শ্বেতসারে উদ্ভিদের শক্তি সঞ্চয় থাকে। যদি বলা হয় মানবদেহে কোথায় শক্তি সঞ্চয় থাকে? মানবদেহে বা প্রাণী দেহে আমাদের গ্লাইকোজেন, ঠিক আছে? এই গ্লাইকোজেনটা কোথায় অবস্থিত? এই গ্লাইকোজেন হচ্ছে যকৃৎ বা লিভারে অবস্থিত, ঠিক আছে? এই প্রাণী দেহে এটি সঞ্চিত থাকে, শক্তি সঞ্চিত থাকে প্রাণী দেহে এই গ্লাইকোজেনে। এটা মাথায় রেখো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিত কোন যৌগটি তৈরির জন্য ক্লোরোক্ষার প্রক্রিয়া ব্যবহার করা হয়? এই ক্লোরোক্ষার প্রক্রিয়া ব্যবহার করা হয় নিচের মধ্যে কোনটির মধ্যে? তোমরা সবাই 2 নম্বর কোশ্চেনের উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান এ, ঠিক আছে? NaOH আর Cl2। এর রাসায়নিক নাম তোমরা বলতে পারবে? NaOH এর রাসায়নিক নাম কি? এটা সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্লোরিনের বিক্রিয়ায় এই ক্লোরোক্ষার প্রক্রিয়াটি ব্যবহার করা হয়, এটা মাথায় রাখো। আর যদি বলে NaClটা কি? NaCl হচ্ছে খাবার লবণ। আর NaHCO3 পরীক্ষায় বহুবার দিয়েছে এরকম, যেমন এটা সোডিয়াম বাইকার্বনেট বা একে বেকিং সোডাও বলা হয়, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট। আর এখানে Na2CO3 এটি কি? এটি হচ্ছে সোডিয়াম কার্বনেট বা একে হচ্ছে অ্যাশ নামেও পরিচিত। এটি Na2CO3 এটি সোডিয়াম কার্বনেট, একে অ্যাশ নামেও পরিচিত। আর এটি কাঁচ তৈরি আর ডিটারজেন্ট তৈরিতে এটি ব্যবহৃত হয়, ঠিক আছে? কাঁচ তৈরি আর ডিটারজেন্ট তৈরিতে এটি ব্যবহৃত হয়। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 5 নিউটন বল দ্বারা একটি বস্তুর উপর ক্রিয়াশীল ধ্রুবক বল দ্বারা সম্পাদিত কাজ 5 জুল। প্রযুক্ত বলের দিক বস্তুর সরণটা কত হবে? এই 5 নিউটন বল দ্বারা একটি বস্তুর উপর ক্রিয়াশীল ধ্রুবক বল দ্বারা সম্পাদিত কাজ 5 জুল। এই প্রযুক্ত বলের বস্তুর সরণ কত হবে? তোমরা 3 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটা একটা অঙ্ক, পরীক্ষায় এমন সোজা সোজা অঙ্ক বহু দিয়েছে। তোমরা যদি একটু সূত্র জানো তোমরা অবশ্যই অঙ্কগুলো করতে পারবে। এটার উত্তর কী হবে? এখানে কি বলেছে? বস্তুর সরণ বলেছে। বস্তুর সরণ মানে কি? বস্তুর সরণকে আমরা এস দিয়ে ডিনোট করি, তোমরা তো জানো। তাহলে এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে ওয়ার্ক সমান সমান এফ ইন্টু এস।
ওয়াক হচ্ছে কাজ, এফটা হচ্ছে বল, আর এসটা হচ্ছে সরণ। তাহলে এখানে কি বলেছে, এখানে মানে সরণ বের করতে হবে। তাহলে এস সমান সমান এফ বাই ওয়াক। তাহলে কি বলেছে, 5 নিউটন বল দ্বারা, বলকে আমরা ফোর্স বলি, তার মানে 5 বাই আর ওয়াক 5। তাহলে এটার কি উত্তর কী হবে, 1। ঠিক আছে, কোথায় উত্তর, এই যে অপশান সি, 1 মিটার হবে এটার উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাই। তোমরা বুঝতে পেরেছো এটা? চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত বিবৃতগুলির মধ্যে কোনটি মানে কোনগুলি সঠিক? এখানে কি বলেছে, তড়িৎ চুম্বক হলো এমন একটি যন্ত্র যা চুম্বক ক্ষেত্রকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আর 2 নম্বর এখানে বলেছে যে তড়িৎ চুম্বক হলো এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে চুম্বকীয় শক্তিতে রূপান্তরিত করে। এটার মধ্যে কোনটি হবে? শুধুমাত্র 2 সঠিক, 1 ও 2 উভয় কোনোটিই নয়, 1 ও 2 উভয়, না শুধুমাত্র 1 সঠিক? এটার উত্তর কী হবে? যেমন তড়িৎ চুম্বক হলো এমন একটি যন্ত্র যা চুম্বক ক্ষেত্রে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, না এটা হবে না, এটাও ভুল। তড়িৎ চুম্বক হলো এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে চুম্বকীয় শক্তিতে রূপান্তরিত করে, না এটাও ভুল। এটার কোনোটাই উত্তর হবে না। তাহলে এটার উত্তর কী হবে? অপশন নাম্বার বি, বিবৃতি 1 ও 2 কোনোটিই ঠিক নয়। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোন বিকল্পটি সাসপেনশনের ধর্মকে প্রতিনিধিত্ব করে না? কোনটি করে না বলেছে? তাহলে 5 নম্বর এটার উত্তর কী হবে? সাসপেনশনের কণাগুলি এর মধ্যে দিয়ে যাওয়া আলোর রশ্মিকে বিক্ষিপ্ত হয়, না সাসপেনশন একটি অসমজাতীয় মিশ্রণ, না সাসপেনশনের কণাগুলি খালি চোখে দেখা যায় না, না সাসপেনশন প্রাকৃতিকগতভাবে অস্থির। এটা করে না বলেছে, তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, সাসপেনশনের কণাগুলি খালি চোখে দেখা যায় না। এটা ভুল, সাসপেনশনের কণাগুলি খালি চোখে দেখা যায়, এটা অনেকটাই বড় হয়। যেমন জল আর হচ্ছে, যেমন একটা পাথর নিলে, ঠিক আছে, জল আর পাথর, এদের যেমন মিশ্রতে মানে খালি চোখে তো দেখা যাবে পাথরকে, আর এদেরকে হচ্ছে মানে ছাঁকন পদ্ধতি বা ফিল্টার হিসেবে এটি ব্যবহার করা হয়। যদি বলা হয় এর কণাগুলো কত হতে পারে, কত বেশি হতে পারে, এর কণাগুলো 1000 ন্যানোমিটারের বেশি হতে পারে কণাগুলো। তার জন্য আমরা এদের খালি চোখে দেখতে পারি, আর এদের ছাঁকন বা ফিল্টার পদ্ধতি মানে ব্যবহার করা হয়, করে আলাদা করা যায়। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন ধরনের বিক্রিয়ায় বিক্রয়কগুলির মধ্যে আয়নের আদান প্রদান হয়? এই আয়নের আদান প্রদান হয় কোনটির মধ্যে? বিয়োজন বিক্রিয়ায়, সংযোজন বিক্রিয়ায়, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায়, না অসমবিয়োজন বিক্রিয়ায়? তোমরা 6 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হবে? কোন ধরনের বিক্রিয়ায় বিক্রয়কগুলির মধ্যে আয়নের আদান প্রদান হয়? আয়ন বলেছে। এটার উত্তর হবে অপশন নাম্বার সি, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ঠিক আছে, এটা মাথায় রাখো। যদি বলে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায় কী কী হয় দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায়, যেমন আমি একটা উদাহরণ বলি, যেমন এবি আর প্লাস সিডি, এদেরকে যদি বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে? এদেরকে বিক্রিয়া করলে মানে এরা দুটো মানে অন্যর সাথে জুড়ে যাবে, যেমন এ সি এর সাথে জুড়ে যাবে আর বি ডি এর সাথে জুড়ে যাবে। বোঝা গেছে তো? এরকম যদি থাকে তাহলে এটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ। পরীক্ষায় বহুবার দিয়েছে এরকম উদাহরণগুলো। চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। স্নায়ুতন্ত্র ছাড়া আমাদের শরীরের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের কাজে আর কোন তন্ত্র সাহায্য করে? এই স্নায়ুতন্ত্র ছাড়া আমাদের শরীরের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের কাজে আর কোন তন্ত্র সাহায্য করে? এটার উত্তর কী হবে? ঋচনতন্ত্র, অন্তঃস্রাবীতন্ত্র, শ্বসনতন্ত্র, না পৌষ্টিকতন্ত্র? এর উত্তর হবে অপশন নাম্বার বি, অন্তঃস্রাবীতন্ত্র। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিত কোনটি বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না? বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না কোনটি? 8 নম্বর প্রশ্নের উত্তর করো তোমরা সবাই। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই পিডিএফটি পাওয়ার জন্য। এটার উত্তর হবে 8 নম্বর প্রশ্নের, এটার উত্তর হবে অপশন নাম্বার এ, এই তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পাবে। মানে করে না বলেছে, সরি, হ্যাঁ, তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না, আর তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে এটা বৃদ্ধি করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর রশ্মি যখন চলে তখন তার বক্রতা কী ঘটনার কারণে হয়? যখন আলোক রশ্মি যখন চলে তখন তার বক্রতা কী ঘটনার কারণে হয়? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, বায়ুমণ্ডলীয় বিক্ষেপণ, বায়ুমণ্ডলীয় প্রতিফলন, না বিচ্ছুরণ? 9 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার এ, প্রতিসরণের জন্য এটি হয়। ঠিক আছে, যদি বলে আমি প্রতিসরণের তোমরা দু একটা উদাহরণ বলো যে কিসের জন্য প্রতিসরণ হতে পারে। যেমন তোমরা মানে খেয়াল রাখবে যে পুকুরের যে গভীরতা কম বলে মনে হয় না, সেটা ওই প্রতিসরণের জন্য। যে পুকুরের গভীরতা মনে হয়, তারপর হট করে নেমে পড়লাম যে অনেকটা জল হয়ে গেল না, এটাও একটা প্রতিসরণের জন্য মনে হয়। যেমন তারার মিটমিট করে,
তারার মিটমিট করে, এটাও প্রতিসরণের জন্য। আর আমাদের রামধনু, এই রামধনু সৃষ্টি হয় কিসের জন্য? রামধনু প্রতিসরণ, বিক্ষেপণ আর বিচ্ছুরণ, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর হচ্ছে বিচ্ছুরণের জন্য তৈরি হয়। তিনটে জিনিসের জন্য রামধনু তৈরি হয়। আর তারার মিটমিট করে ওই প্রতিসরণের জন্যই। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটিতে ঝিল্লির অভাব রয়েছে? ঝিল্লি, নিচের কোনটিতে ঝিল্লির অভাব রয়েছে? এটার উত্তর হবে উদ্ভিদ কোষ, ছত্রাক কোষ, ভাইরাস না প্রাণী কোষে? 10 নম্বর প্রশ্নের উত্তর করো। একে ঝিল্লি বা একে প্লাজমা প্লাজমা মেমব্রেনও বলে। এটার উত্তর হবে অপশন নাম্বার সি, ভাইরাস। ভাইরাসে ঝিল্লির অভাব রয়েছে, ঝিল্লি নেই। তাহলে ভাইরাসে কি দেখা যায়? ভাইরাসে হচ্ছে একটা নিউক্লিয়াস দেখা যায় খালি, আর রাইবোজোম দেখা যায়, তাও আবার 70s রাইবোজোম দেখা যায়, মানে খাবার তৈরির জন্য 70s রাইবোজোম দেখা যায়। আর প্রাণী দেহে আর উদ্ভিদ দেহে 80s রাইবোজোম দেখা যায়, 80s। আমাদের বেশি তো প্রোটিন দরকার, তার জন্য আমাদের 80s রাইবোজোম দেখা যায়, এটা মাথায় রেখো তোমরা। আর এই ভাইরাসের সাইটোপ্লাজমও থাকে না, আর প্লাজমা মেমব্রেন বা ঝিল্লিও থাকে না, ঠিক আছে? এই দুটো মাথায় রেখো তোমরা। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিউরনের কোন অংশ তথ্য গ্রহণের জন্য দায়ী? তথ্য গ্রহণের জন্য দায়ী কোনটি? ডেনড্রাইটের শীর্ষ, অ্যাকশন, কোষদেহ না সাইনাপ্যাস? 11 নম্বর প্রশ্নের উত্তর করো তোমরা সবাই। এটার উত্তর হবে অপশন নাম্বার এ, ডেনড্রাইটের শীর্ষ। ঠিক আছে, নিউরনের এই ডেনড্রাইটের শীর্ষ অংশ তথ্য গ্রহণের জন্য দায়ী। চলো নেক্সট কোশ্চেন। যখন একটি খালি বোতল বাতাস বন্ধ করে জলের ভেতরে ঠেলে দেওয়া হয় তখন এটি ছিঁড়ে দিলে আবার লাফিয়ে ওঠে, এর কারণ কি? তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো? এখানে বলেছে যে যখন একটি খালি বোতল বাতাস বন্ধ করে জলের ভিতরে ঠেলে দেওয়া হয় তখন এটি ছেড়ে দিলে আবার লাফিয়ে ওঠে, এর কারণটি কি? জলে একটি খালি বোতলে বল প্রয়োগ করে না, বোতলের উপর অভিকর্ষ বল জলের প্লাবতা বলের সমান, না বোতলের উপর জলের ঊর্ধ্বমুখী ঘাত বোতলের উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল অপেক্ষা বেশি, না বোতলের উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল জলের ঊর্ধ্বমুখী ঘাত অপেক্ষা বেশি? এটার উত্তর কি হতে পারে? এটার উত্তর অপশন নাম্বার সি, বোতলের উপর জলের ঊর্ধ্বমুখী ঘাত বোতলের উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল অপেক্ষা বেশি। অপশন নাম্বার সি এটার উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কার্বনের যোজ্যতা কত? এই কার্বনের যোজ্যতা কত? 12 নম্বর প্রশ্নের উত্তর করো তোমরা। ও আগেরটাও তো 12 নম্বর প্রশ্ন ছিল, ও একটা রিপিট হয়ে গেছে প্রশ্নটা, দেখি পরেরটা। একটা কোশ্চেন আমাদের বেশি হয়ে গেছে, তোমরা তো এটার উত্তর করার চেষ্টা করো। তোমরা 12 নম্বর প্রশ্নের উত্তর করো, যেখানে বলেছে কার্বনের যোজ্যতা কত। যোজ্যতা, তার আগে আমি বলে দিই যে যোজ্যতার আগে বলি যে পারমাণবিক সংখ্যা। এই কার্বনের পারমাণবিক সংখ্যা কত? আগের দিন আমি ক্লাসে বলেছি যে পারমাণবিক সংখ্যা কি। এই কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে? 6। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস আছে তার বাইরে কক্ষপথ আছে, তার বাইরে আর একটা কক্ষপথ আছে, বা তার বাইরে আরও কক্ষপথ আছে, এরকমভাবে মানে কক্ষপথগুলো চলছে, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ আছে। এই কক্ষপথে কটি ইলেকট্রন থাকতে পারে? কটি ইলেকট্রন থাকতে পারে? আমি একটা সূত্র বলে দিই, যেমন 2n²। যদি প্রথম কক্ষপথ বলে তাহলে হচ্ছে এখানে এক, মানে এখানে এক হবে 1², তাহলে কত হতে পারে? প্রথমটাই 2 হতে পারে, ঠিক আছে? তারপরে যদি বলি 2, তার জন্য 2², 2 দুগুণি 4, 4 দুগুণি 8, পরেরটায় 8 হতে পারে, ঠিক আছে? 2, তারপরেরটায় 8 হতে পারে। এখানে 6 আছে, তো তাই প্রথমটায় যদি দুটো হয় তারপরেরটায় কত হতে পারে? তারপরটা এখানে 4টে হতে পারে, 1, 2, 3, 4টে, মানে আর তো আমার নেই। আর যদি 4 হতো তাহলে পুরো স্টেবল হতো, যদি 8টা হতো স্টেবল হতো। এখানে তো 2 আর 4 হচ্ছে, স্টেবল তো না। তার জন্য এই 4টে যে ইলেকট্রন আছে, এই 4টি ইলেকট্রন আর একটা ইলেকট্রনের সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে? মানে 4টি ইলেকট্রন তো চলে যাবে বা 4টি ইলেকট্রন আসবে, এটাকেই যোজ্যতা বলা হয়, ঠিক আছে? তাহলে কার্বনের যোজ্যতা কত? এখানে কার্বনের যোজ্যতা হবে 4, অপশন নাম্বার এ। আমি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তোমাদের। যেমন আমি যদি বলি অক্সিজেনের কত পারমাণবিক সংখ্যা? জানা থাকলে তোমরা উত্তর করো। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের যেমন পারমাণবিক সংখ্যা 8, তাহলে প্রথম কক্ষপথে কটি থাকতে পারে? প্রথম কক্ষপথে সবসময় দুটোই থাকতে পারে, তারপরের কক্ষপথে 8 থাকবে, কিন্তু 8 তো এখানে খালি একটা, মানে দুটো তো হয়ে গেল, আর কত বাদ বাকি আছে? 6টা বাদ বাকি আছে, ঠিক আছে? তাহলে আমার এখানে কত মানে ইলেকট্রনের প্রয়োজন? আমাদের এখানে 2খানা ইলেকট্রনের প্রয়োজন, তাহলে তো এটা স্টেবল হবে। তার জন্য এর যোজ্যতা যদি বলা হয়, অক্সিজেনের যোজ্যতা হবে 2, ঠিক আছে? এটা মাথায় রেখো। প্রথম কক্ষপথে 2, তার পরের কক্ষপথে 8, 8 তো নেই, তার জন্য এখানে 6 হলো, তার জন্য আমার 2খানা ইলেকট্রন দরকার, তার জন্য এর যোজ্যতা হচ্ছে 2, ঠিক আছে? এটা মাথায় রেখো। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই।
ধ্রুবক অনুপাতে সূত্র অনুযায়ী 18 গ্রাম জল বিয়োজিত হওয়ার পর প্রাপ্ত অক্সিজেন ও হাইড্রোজেনের OH মানে সঠিক অনুপাতটি কী হবে? এই অক্সিজেন ও হাইড্রোজেনের মানে সঠিক অনুপাত কী হবে? 4 মানে 4:14, 16:2, 2:16 না 14:4? তোমরা 13 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নম্বর বি, 16:2 হবে এটার উত্তর। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত অধাতুগুলির মধ্যে কোনটি তরল? এই চারটের মধ্যে মানে অধাতু বলেছে, ঠিক আছে, অধাতুর মধ্যে কোনটি তরল? ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন না সালফার? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, অধাতু যদি বলা হয় তাহলে হবে ব্রোমিন। আর যদি বলা হয় ধাতু বললে কি হবে? যদি ধাতু বলা হয় যে নিম্নলিখিত কোন ধাতুগুলির মধ্যে কোনটি তরল, তাহলে হবে হচ্ছে পারদ বা মার্কিউরি। ঠিক আছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় বহুবার রিপিটেড হয়েছে, তার জন্য আমি প্রশ্নগুলো এনেছি মেনলি। তোমরা মানে ক্লাসটি মনোযোগ সহকারে করো। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত কোন জীবটি বিভাজনের মাধ্যমে অযৌন জনন দেখায় না? প্লাজমোডিয়ামে, কেঁচো, অ্যামিবা না লিস্টম্যানিয়ায়? 15 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, ঠিক আছে। এই কেঁচো মানে অযৌন জনন দেখায় না। তাহলে কেঁচো তাহলে কী ধরনের মানে জনন দেখায়? কেঁচো হচ্ছে কেঁচো হচ্ছে যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে এটা মাথায় রাখো। এরা হচ্ছে যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। আর যদি এখানে অপশান আছে প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়াম কী করে? এটি হচ্ছে এককোষী প্রোটোজোয়া, এটা মাথায় রেখো। এটি হচ্ছে এককোষী প্রোটোজোয়া, এই প্লাজমোডিয়াম। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। নিম্নলিখিত কোন ভৌত রাশিটি বেগের পরিবর্তন হারকে প্রকাশ করে? ভৌত রাশির বেগের পরিবর্তন হারকে কি বলে? আগের দিন ক্লাসে আমি পড়িয়েছি তোমাদেরকে, প্রশ্নের ছিল না তা আমি বলেছি। দ্রুতি, বেগ, ত্বরণ না দূরত্ব বলে? যেমন একটা গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গেল, থেমে গিয়ে আবার যখন চলতে শুরু করবে না, মানে সঙ্গে সঙ্গে, সেটাকেই বলে হয় বেগের পরিবর্তন। তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে ত্বরণ। অপশান নাম্বার সি হবে এটার উত্তর। চলো পরবর্তী কোশ্চেনের দিকে যাই। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি এককোষী নয়? এই চারটি অপশানের মধ্যে কোনটি এককোষী নয় সেটা বলতে চেয়েছে। অ্যামিবা, উদ্ভিদ, প্যারামিসিয়াম না ক্ল্যামাইডোমোনাস? এটার উত্তর কী হবে? যেমন উদ্ভিদ, প্রাণী এরা হচ্ছে বহুকোষী, তাহলে এটার উত্তর হবে অপশান নাম্বার বি, উদ্ভিদ হচ্ছে বহুকোষী জীব, এরা এককোষী নয়। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন বক্তব্যটিগুলি মানে শক্তি সংরক্ষণের সূত্রকে বোঝায়? শক্তি সংরক্ষণের সূত্রকে বোঝায় বা ল অফ কনজারভেশন অফ মাস? এটার উত্তর মানে কি হবে? বক্তব্য এখানে বলেছে যেমন শক্তিকে একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, এটাকে ঠিক বলেছে? হ্যাঁ, এটা ঠিকই বলেছে। শক্তিকে তৈরি করা বা ধ্বংস করা যায় না? না, শক্তিকে তৈরি বা ধ্বংস করা যায় না। তার মানে এটাও ঠিক বলেছে। তাহলে এটার দুটোই ঠিক হবে, 1 ও 2 উভয়। অপশান নাম্বার এ হবে এটার উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। আমি যদি বলি হ্যাঁ, এই শক্তি মানে এই ধারণাটি বা এই সূত্রটি কে দিয়েছে যদি বলা হয় তাহলে কী হবে? এটা মাথায় রাখবে, এই সূত্রটি দিয়েছে ল্যাভেসিয়ার দিয়েছিল, ঠিক আছে, অ্যান্টোনিও ল্যাভেসিয়ার এই সূত্রটি দিয়েছিল যে শক্তির সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস। পরীক্ষায় দুরকমভাবে দিতে পারে, ইংলিশ বা বাংলা। এই সূত্র দিয়েছিল ল্যাভেসিয়ার, অ্যান্টোনিও ল্যাভেসিয়ার। চলো নেক্সট কোশ্চেন। কোন অঙ্গাণুটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় কোনটি? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম না নিউক্লিয়াস? তোমরা অনেকেই জানো, যদি কোষের ক্লাস তো আমাদের এখনও মানে প্রোভাইড করা হয়নি, যখন আমরা বই মানে দেবো, ইবুক দেবো, তখন আমাদের সব রকম প্রশ্নই থাকবে যে কোষ সম্পর্কে, এটা তোমাদের বায়োলজিতে আছে। যেমন এখানে বলেছে যে কোন অঙ্গাণু শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? উদ্ভিদ কোষ। আমাদের মানব মানে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ প্রায় একই দেখতে, খালি দুখানা জিনিসের মানে আলাদা। যেমন প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট আছে মানে এক্সট্রা যেটা, আর এটা আছে কি, আর একটা হচ্ছে আমাদের যেমন উদ্ভিদ কোষের বাইরে আরেকটা হচ্ছে মানে পর্দা পাওয়া যায়, ঠিক আছে, পর্দা মতো, এইটা হচ্ছে এই দুটো উদ্ভিদ কোষে বেশি পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট এটার উত্তর হবে, তাহলে ক্লোরোপ্লাস্ট আছে। আর যদি এটা উত্তর না থাকতো, যদি মানে কোষ পর্দা যদি বলা হয়, আমাদের দেহে কোষ পর্দা নেই, তাহলে কোষ পর্দা হয়ে যেত। উদ্ভিদ কোষে এই দুটো জিনিস খালি বেশি দেখা যায়। যেমন মাইটোকন্ড্রিয়া, এই ক্লোরোপ্লাস্ট যদি বলে, এই ক্লোরোপ্লাস্ট কী করে? এই ক্লোরোপ্লাস্ট গাছের যে ফল হয় না, ওই ফলের হচ্ছে রং প্রদান করে ক্লোরোপ্লাস্ট, ফলে রং প্রদান করে। আর মাইটোকন্ড্রিয়া যদি বলা হয়, মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের শক্তি করে বলা হয়। আর নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। আর লাইসোজোমকে কী বলা হয়? লাইসোজোমকে হচ্ছে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। আর ক্লোরোপ্লাস্ট আমাদের হচ্ছে মানে রং প্রদান করে,
মানে গাছের উদ্ভিদের রং প্রদান করে, ফলের রং প্রদান করে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 10 কুলম আধানকে 5 ভোল্ট বিভব পার্থক্য জুড়ে সরানোর কাজের পরিমাণ কত? 10 কুলম আধানকে 5 ভোল্ট বিভব পার্থক্য জুড়ে সরানোর কাজের পরিমাণ কত? 20 জুল, 2 জুল, 50 জুল না 5 জুল? তোমরা এই অঙ্কটি করো দেখি। এইগুলো সূত্র জানলে মানে এই অঙ্কগুলো হয়ে যাবে, খুবই মানে সোজা এই অঙ্কগুলো। যেমন এখানে একটা সূত্র আছে ডাব্লু সমান সমান কিউ ইন্টু ভি। এই ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে ওয়ার্ক বা কাজ, ঠিক আছে। আর কিউটা কি? কিউটা হচ্ছে কুলম্ব, কিউটা হচ্ছে কুলম্ব, আর ভিটা হচ্ছে ভোল্ট। তাহলে এখানে কি জিজ্ঞাসা করেছে? এখানে হচ্ছে ওয়ার্ক জিজ্ঞাসা করেছে, কাজের পরিমাণ বলেছে। তাহলে এটার উত্তর কী হবে? 10 কুলম্ব, তো 10 ইন্টু 5 ভোল্ট, তাহলে কী হবে? 50 জুল হবে এটার উত্তর, অপশান নাম্বার সি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান থেকে শুরু করে বই, তারপরে সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট সব কিছু এখানে দেওয়া হয়, পুরো ফ্রিতে দেওয়া হয়। আর যারা তোমরা এই ভিডিওটি নতুন দেখছো, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ছোট হলেও তোমাদের ভবিষ্যতে অনেক কিছু দিতে যাচ্ছে, সমস্ত ফ্রিতেই দেবে, ঠিক আছে। চলো আমরা প্রশ্নের দিকে যাই। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বা কোনগুলি সঠিক? একটি তড়িৎবাহী পরিবাহী একটি চুম্বকের মতো কাজ করে? তড়িৎবাহী পরিবাহী কি চুম্বকের মতো কাজ করে? না চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে চলমান ইলেকট্রন কোনো বল অনুভব করে না। 21 নম্বরের মধ্যে মানে এই দুটোর মধ্যে কোনটি ঠিক বা কি? এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে যে একটি তড়িৎবাহী পরিবাহী একটি চুম্বকের মতো কাজ করে, খালি এটাই হবে ঠিক। অপশান নাম্বার এটার হ্যাঁ, এটার অপশান নাম্বার এ হবে এটার উত্তর। যদি বলা হয় এই ধারণাটি কে দিয়েছিল, কোন বিজ্ঞানী এই ধারণা দিয়েছিল, এটা মাথায় রাখবে। বিজ্ঞানী ওয়েরস্টেড, বিজ্ঞানী ওয়েরস্টেডের এই ধারণাটি দিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন যাই। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? এই রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছিল তার মধ্যে কোনটি ভুল? এখানে 22 নম্বর প্রশ্নের উত্তর করো। যদি বলা হয় তিনি এই পরমাণু মডেলটি কবে দিয়েছিল, এই ডেটটা মনে রাখবে, 1911 সালে তিনি এই মডেলটি দিয়েছিল, 1911 সালে, ঠিক আছে। তাহলে এটার উত্তর কী হবে 22 নম্বর প্রশ্নের? এটার উত্তর বলেছে, তোমরা সবাই উত্তর মানে প্রশ্নগুলো দেখো। এখানে বলেছে ইলেকট্রনগুলি কেন্দ্রকের চারপাশে বৃত্তাকার পথে ঘোরে না, এটি ইনি বলেননি, এটা ভুল। এখানে বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল বলেছে, ঠিক আছে, ভুল। ইলেকট্রনগুলি কেন্দ্রকের চারপাশে বৃত্তাকার পথে ঘোরে, হ্যাঁ এটা ইনি ঠিকই বলেছে। এটা হচ্ছে রাদারফোর্ডের একটি মডেল। পরমাণুর মধ্যে একটি ধনাত্মক আধানযুক্ত কেন্দ্র থাকে যাকে কেন্দ্রক বলে, এটা কি ইনি বলেছেন? হ্যাঁ এটাও ইনি বলেছেন। ইলেকট্রনগুলি কেন্দ্রকের চারপাশে উপবৃত্তাকার পথে ঘোরে না, এটা ভুল, এটা উনি বলেননি। পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার খুবই ছোট, হ্যাঁ এটাও ঠিক। তাহলে এটার উত্তর হবে অপশান নাম্বার সি, ইনি এই ধারণাটি ইনি দেননি। চলো পরবর্তী প্রশ্নে যাই। ধাতু সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? কোন বক্তব্যটি ভুল ধাতু সম্পর্কে? ধাতু তাপের ভালো পরিবাহী, ধাতুগুলিকে পাতলা তারে টানতে হয়, সীসা এবং পারদ তুলনামূলকভাবে তাপের ভালো পরিবাহী, না ধাতু তাদের বিশুদ্ধ অবস্থায় উজ্জ্বল পৃষ্ঠতল যুক্ত হয়। 23 নম্বরের উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার সি, সীসা এবং পারদ তুলনামূলকভাবে তাপের ভালো পরিবাহী, এটা ভুল। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত কোনটিতে সিএফসি ব্যবহার করা হয় না বা ক্লোরোফ্লোরোকার্বন একে বলা হয়, ব্যবহার করা হয় না? অগ্নি নির্বাপক যন্ত্রে, গ্রাউন্ডার, এয়ারসোল স্প্রে না রেফ্রিজারেটারে? কোনটিতে সিএফসি ব্যবহার করা যায় না? এটা অনেকেই তোমরা এটার উত্তর করতে পারবে। এটার উত্তর হবে অপশান নাম্বার বি, গ্রাইন্ডারে এটার ব্যবহার করা হয় না সিএফসি। যেমন এয়ারসোল বা এসিতে ব্যবহার করা হয়, রেফ্রিজারেটারে ব্যবহার করা হয়। চলো পরবর্তী প্রশ্নে যাই। একটি দ্রবণের কণার আকার হলো কি? একটি দ্রবণের কণার আকার কত হতে পারে? দ্রবণের কণার আকার কত? দ্রবণকে সলিউশনও বলে, ঠিক আছে, সলিউশন, একে সলিউশনও বলে। এটা এক ধরনের মিশ্রণ। তাহলে এদের আকার কত হতে পারে? উত্তর করো তোমরা। এদের আকার 1 ন্যানোমিটারের চেয়েও ছোট বা 1 ন্যানোমিটারেরও কম হতে পারে। তাহলে এটার উত্তর হবে কি? অপশান নাম্বার এ এটার উত্তর, ঠিক আছে। আমরা যদি বলি যে মিশ্রণ কয় প্রকারের? মিশ্রণ হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে দ্রবণ, কোলয়েড আর হচ্ছে প্রলম্বন, ঠিক আছে। যদি বলা হয় দ্রবণ, এই দ্রবণের আকার তো তোমরা জানলে 1 ন্যানোমিটারের চেয়ে কম হতে পারে। তাহলে যদি বলা হয় কোলয়েড আকার কত হতে পারে? কোলয়েডের আকার 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হতে পারে, ঠিক আছে, 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হতে পারে। আর যদি আমি প্রলম্বন বলি, এই প্রলম্বন হচ্ছে 100 ন্যানোমিটারের বেশি হতে পারে, 100 ন্যানোমিটারের বেশি হতে পারে।
আর এদেরকে এই দ্রবণের মিশ্রণকে খালি চোখে দেখা যায় না, ঠিক আছে, খালি চোখেতে দেখা যায় না। যেমন আমি দু একটা এক্সাম্পল বলি, যেমন হচ্ছে জলের সাথে লবণের দ্রবণ, ঠিক আছে, জলের সাথে তুমি যদি লবণ যদি গোলাও তাহলে কি তুমি বুঝতে পারবে যে ওর ভিতরে লবণ আছে। যা জলের সাথে যদি আমি চিনির দ্রবণ বলি, জলের সাথে চিনির দ্রবণ যদি গোলানো হয় তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না, খালি চোখেও বুঝতে পারবে না, বা তুমি অন্য কিছুভাবে বুঝতে পারবে না যতক্ষণ না তুমি টেস্ট করবে। আর আমি আরেকটা উদাহরণ বলি, পরীক্ষায় এটা দিয়েছে, যেমন সালফাইডে সালফার, ঠিক আছে, কার্বন ডাই সালফাইডের সাথে সালফারের বিক্রিয়া, এটা হচ্ছে একটি দ্রবণের মানে এক্সাম্পল। যেমন একটা চিনির দ্রবণ, লবণের দ্রবণ, আর একটা মাথায় রাখবে কার্বন ডাই সালফাইডে সালফার, এটা মাথায় রেখো। চলো, আর এদের খালি চোখে দেখা যায় না, তাই কোলোয়েডও খালি চোখে দেখা যায় না। আর এদেরকে মানে ছাকলেও এদেরকে আলাদা করা যায় না, একমাত্র খালি চোখে দেখা যায় প্রলম্বনকে খালি চোখে দেখা যায়, ওই মিশ্রণকে খালি চোখে দেখা যায় আর আলাদা করা যায়। চলো পরবর্তী প্রশ্নে যাই। আমাদের শরীরে বা মস্তিষ্ক এবং মেরুদণ্ড একত্রে গঠন করে কি? আমাদের শরীরে মস্তিষ্ক এবং মেরুদণ্ড একত্রে গঠন করে কি? অন্তঃক্ষরা গ্রন্থি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র না স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র? তোমরা 26 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বা একে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও বলা হয়, ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও বলা হয়। চলো পরবর্তী প্রশ্নে যাই। কার্বন স্থায়ী যৌগ তৈরি করে কেন? কার্বনের বড় আকারের কারণে এটি শক্তিশালী বন্ধন তৈরি করে, না কার্বনের ছোট আকারের কারণে এটি শক্তিশালী বন্ধন তৈরি করে? এর উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, কার্বনের ছোট আকারের কারণে এটি শক্তিশালী বন্ধন তৈরি করে। অপশান নাম্বার বি এটার উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। অযৌন জনন সম্পর্কে ভুল জোড়াটি নির্বাচন করুন। চারটের মধ্যে কোনটি অযৌন জনন সম্পর্কে ভুল? আর তোমরা অবশ্যই আমাদের পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তোমরা 28 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর, এটা অপশানে একটু ভুল আছে, ঠিক আছে, আমাদের পরীক্ষায় এক্সামে এটা ভুল নিয়েছে। এটার উত্তর এ আর বি উভয় হবে, ঠিক আছে। এই হাইডার বহু বিভাজন আর ইস্টের রেণু গঠন, এই দুটোই ভুল এখানে। যদি আমি এখানে বলি হাইডা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে যদি বলা হয়, হাইডা হচ্ছে কোড় কদ গম, ঠিক আছে, কোড় কদ গম মাধ্যমে এটি বংশ বিস্তার করে। ইষ্ট হচ্ছে কোড় কদ গম মাধ্যমে বংশ বিস্তার করে। এই দুটো হচ্ছে এখানে ভুল, আর এই অপশান সি ডি এগুলো ঠিক আছে। এখানে আমাদের পরীক্ষাতেও অপশান ভুল নিয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? এই নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? কোনো বস্তুর ভর তার ওজনের সমান, কোনো বস্তুর ভর তার ওজনের সমান নয়, না ভর স্কেলার রাশি, না অন্যদিকে ওজন ভেক্টর রাশি? এটার উত্তর কী হবে 29 নম্বর প্রশ্নের? তোমরা এটার উত্তর করো। তোমরা 29 নম্বর প্রশ্নের উত্তর করো, এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার ডি, ভর স্কেলার রাশি, অন্যদিকে ওজন ভেক্টর রাশি। যদি আমি বলি স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি যাদের হচ্ছে মান আর অভিমুখ, যাদের মান আছে, ঠিক আছে, অভিমুখ নেই, বা যাদের দিক নির্দেশ করে কিছু বলা নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি এর উল্টো, যাদের মান আর অভিমুখ দুটোই আছে, এদেরকে ভেক্টর রাশি বলে। যদি বলি স্কেলার রাশির দু একটা উদাহরণ বলো, তাহলে কী কী হবে? যেমন স্কেলার রাশির যেমন উদাহরণ যেমন হচ্ছে সময়, তারপরে আয়তন, গতি, ওজন, দূরত্ব, ঠিক আছে, এইগুলো হচ্ছে স্কেলার রাশি। এদের হচ্ছে মান আছে কিন্তু অভিমুখ নেই, কোন দিকে যাবে সেটা নির্দিষ্টভাবে বলা নেই। আর যেমন ভেক্টর রাশি বলি, ভেক্টর রাশি যেমন বল, তারপরে বেগ, এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশান নাম্বার বি হবে এটার উত্তর। চলো পরবর্তী প্রশ্নে যাই। এক যৌন সংক্রমণ রোগে ভাইরাস দ্বারা সৃষ্ট হয় কি? কোন যৌগ সংক্রমণ রোগে ভাইরাস দ্বারা সৃষ্ট হয়? মলুস্কাম কন্টাজিয়াসাম এবং গনোরিয়া এবং সিফিলাস, না সিফিলাস এবং এইডস, না মলুস্কাম কন্টাজিয়াসাম এবং এইডস? 30 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার কি? অপশান নাম্বার ডি হবে এটার উত্তর, মলুস্কাম কন্টাজিয়াসাম এবং এইডস। যদি বলে মলুস্কাম যে কন্টাজিয়াসাম, এটা কি দ্বারা ঘটিত রোগ বলা হয়? এটা হচ্ছে ভাইরাস দ্বারা গঠিত রোগ, ঠিক আছে, এটা হচ্ছে পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। পক্স ভাইরাস দ্বারা এটি সৃষ্ট রোগ। আর এইডস যদি বলা হয়, এইডস কী দ্বারা সৃষ্ট রোগ? এইডস হচ্ছে HIV নামক এক ধরনের ভাইরাস আছে না, ওই HIV দ্বারা ভাইরাস দ্বারা সংক্রমণের ফলে এটি হয়, ঠিক আছে, HIVর ফলে এটি হয়, HIV। চলো পরবর্তী প্রশ্নে যাই।
একটি গোলাকার দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন সমান, মানে একটি গোলাকার দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন সমান, তাহলে এটা সূত্র কি, যে বিবর্ধনের সূত্রটা কি বলতে চাইছে এখানে? 31 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে কি, বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, না প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, না প্রতিবিম্বের উচ্চতা ইন্টু বস্তুর উচ্চতা, না বস্তুর দূরত্ব ইন্টু প্রতিবিম্বের দূরত্ব? 31 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশান নাম্বার বি হবে এটার উত্তর, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে, একে এম দিয়ে মানে যেমন বিবর্ধনের হচ্ছে ইংলিশ কি, বিবর্ধনের ইংলিশ হচ্ছে ম্যাগনিফিকেশান। ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে এম ধরে, আর H1/H। ঠিক আছে, H1টা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, আর Hটা হচ্ছে শুধু H হবে এখানে, আর Hটা হচ্ছে বস্তুর উচ্চতা। এটা সূত্র, তোমরা এটা মাথায় রেখো, পরীক্ষায় বহুবার দিয়ে এমন ডাইরেক্ট সূত্র দিয়ে দিয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। তাপের প্রভাব ব্যাপনের হারের উপর কি প্রভাব ফেলে? তাপের যে প্রভাব ব্যাপনের হারের উপর কি প্রভাব ফেলে? 32 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশান নাম্বার বি হবে এটার উত্তর, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটি বৃদ্ধি পায়। ঠিক আছে, তাপমাত্রাও বৃদ্ধি পায়, সাথে সাথে এটিও বৃদ্ধি পায়, এটা মাথায় রাখো। আর যদি বলা হয় এই তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে কণাগুলো মানে গতিশক্তি, মানে গতিশক্তিদের বৃদ্ধি পায়। ঠিক আছে, যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় না, এই কণাগুলোর যে গতিশক্তি আসে, এরা খালি মানে ছিটিয়ে ছিটিয়ে বেড়ায় চারিদিকে, চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, গতিশক্তি করে খুব এইগুলো। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত বিবৃতির জন্য সঠিক সূত্রটি নির্বাচন করুন। রাসায়নিক বিক্রিয়ার সময় ভর সৃষ্টি বা ধ্বংস হয় না। এখানে একটু অপশানটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে এখানে, 33 নম্বর প্রশ্নের। এটা ঠিকই আছে, এখানে বলেছে রাসায়নিক বিক্রিয়ার সময় ভর সৃষ্টি বা ধ্বংস হয় না। এই নিচের মধ্যে কোন সূত্রটি এটি ডিনোট করেছে, বা কোন সূত্রটির কথা এখানে বলা হয়েছে? তাপগতিবিদ্যার সূত্রটা হেনরির সূত্র, না চার্লসের সূত্র, না ভর সংরক্ষণের সূত্র? একটু আগে তোমাদের করালাম, একটু আগেই করালাম। রাসায়নিক বিক্রিয়ার সময় ভর সৃষ্টি বা ধ্বংস হয় না, এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ভর সংরক্ষণের সূত্রের মাধ্যমে এটি বলা আছে, ভর সংরক্ষণের সূত্রতে এটি বলা আছে, বা একে ল অফ কনজারভেশন সূত্রও বলা হয়। ঠিক আছে, ল অফ কনজারভেশন অফ মাস বলা হয়। আর এই সূত্রটা দিয়েছিল, আমি একটু আগে বললাম, অ্যান্টোনিয়ার লেভেরসিয়ার দিয়েছিল, এটা মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনো বস্তুর একটি নির্দিষ্ট মাধ্যমে ঘাত, চাপ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি? যে ঘাতকে টি দ্বারা ডিনোট করে, আর চাপের মানে একক হচ্ছে পাস্কাল, আর ক্ষেত্রফল এরিয়া, এর মধ্যে সম্পর্ক কি? টি সমান সমান পি ইন্টু এ, টি ইন্টু এ সমান সমান পি, না টি মাইনাস পি প্লাস এ, না টি সমান সমান পি বাই এ ইন্টু এ? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার এ, টি সমান সমান পি ইন্টু এ। চলো পরবর্তী প্রশ্নে যাই। ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মে মধ্যমা আঙুলে কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ঠিক আছে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম তোমরা জানো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা, যে আমাদের বৃদ্ধা আঙ্গুল আছে, তর্জনী আর মধ্যমা, এদের মিডিলে মানে 90 অ্যাঙ্গেল হতে হবে। ঠিক আছে, এই দুটো আঙুলের মধ্যে সবসময় 90 অ্যাঙ্গেল হতে হবে, এটা মাথায় রাখবে, পরীক্ষায় বহুবার দিয়ে দিতে পারে। যে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মের মধ্যে যে দুখানা আঙুল, মানে তিনখানা আঙুল, তো একটা বৃদ্ধা আঙুল, একটা তর্জনী, একটা মধ্যমা, যা মিডিল ফিঙ্গারে যাকে বলা হয়, এদের মধ্যে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, এখানে বলেছে যে মধ্যমা আঙুলকে মানে কাকে ডিনোট করে মধ্যমা আঙুলটা? এটার উত্তর অপশন নাম্বার বি, তড়িৎ প্রবাহের দিক সবসময় নির্দেশ করে, তড়িৎ প্রবাহ। যদি বলে বৃদ্ধা আঙুল বা বুড়ো আঙুল যদি বলা হয়, বুড়ো আঙুল হচ্ছে বলের দিক নির্দেশ করে। ঠিক আছে, বলের দিকে নির্দেশ করে, বলের দিকে। আর যদি আমি বলি তর্জনী কাকে নির্দেশ করে? তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকে নির্দেশ করে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে তর্জনী। আর মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, এটা মাথায় রেখো তোমরা। আর এগুলো সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। চলো নেক্সট কোশ্চেন। সাইটোপ্লাজমের বিভিন্ন অঞ্চলের মধ্যে পদার্থ পরিবহনের জন্য কোন কোষ অঙ্গাণু একটি চ্যানেল হিসেবে কাজ করে? কোন কোষ অঙ্গাণু একটি চ্যানেল হিসেবে কাজ করে বা পরিবহন হিসেবে কাজ করে? এর উত্তর কি হবে? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না ক্লোরোপ্লাস্ট? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এটা পরিবহনের মাধ্যমে কাজ করে। চলো নেক্সট প্রশ্ন। স্টিল তৈরির জন্য লোহার সাথে কোন ধাতু মিশ্রিত করা হয়? স্টিল তৈরির জন্য লোহার সাথে কোন ধাতু মিশ্রিত করা হয়? তোমরা এটার উত্তর করো। নিকেল এবং টিন, নিকেল এবং জিঙ্ক, না নিকেল এবং তামা, না নিকেল এবং ক্রোমিয়াম? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, নিকেল এবং ক্রোমিয়াম এর ধাতু মিশ্রিত করা হয়। যদি আমি বলি যদি ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ, যেটা মাথায় রাখবে তোমরা, তামা আর টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি। ঠিক আছে, আর একটা প্রশ্ন মনে রাখবে যে জার্মান সিলভার,
এই জার্মান সিলভার যদি থাকে না, পরীক্ষায় যদি জার্মান মানে সিলভার দিয়ে যেতে পারে, এই জার্মান সিলভারে কোনো রকম, আমি বললাম জার্মান সিলভার, জার্মান সিলভারে কী কী মানে কী দিয়ে তৈরি জার্মান সিলভারটা? এই জার্মান সিলভারটা হচ্ছে তামা, জিঙ্ক আর নিকেল দিয়ে তৈরি, ঠিক আছে? আর যদি বলে দেয় যে পরীক্ষায় যে জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার থাকে, এটা মাথায় রাখবে, জার্মান সিলভারে কোনো রকম সিলভার থাকে না, ঠিক আছে? পরীক্ষায় বহুবার দিয়েছে এগুলো। জার্মান সিলভার মেনলি তামা, জিঙ্ক আর নিকেল দিয়ে তৈরি, ঠিক আছে? চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। চাপ কমিয়ে ড্যাশে নিয়ে আসলে কঠিন CO2 সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এটা মানে কিসে? এটা প্রথম অ্যাটমসফিয়ার তরল অবস্থায় আসা ছাড়াই, না দ্বিতীয় বা 2 নম্বর অ্যাটমসফিয়ার তরল অবস্থায় আসা ছাড়াই, না তৃতীয় অ্যাটমসফিয়ার তরল অবস্থায় আসা ছাড়াই, বা 4th নম্বর অ্যাটমসফিয়ার তরল অবস্থায় আসা ছাড়াই? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, প্রথম অ্যাটমসফিয়ার তরল অবস্থায় আসা ছাড়াই এটি আসলে কঠিনে মানে CO2 সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, ঠিক আছে? এটি আসা ছাড়াই সরাসরি কঠিন CO2 গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। চলো পরবর্তী প্রশ্নে যাই। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? 39 নম্বর প্রশ্নের উত্তর করো তোমরা। দর্পণের কেন্দ্রে, দর্পণের পিছনে, দর্পণের দূরত্বে, না দর্পণের সামনে? তোমরা জানো যে দর্পণ হচ্ছে দু ধরনের দর্পণ, ঠিক আছে? একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। যদি বলে অবতল দর্পণ, অবতল দর্পণটা কেমন? এই অবতল দর্পণের বাইরে এরকম দাগ থাকবে, তোমরা বুঝতে পারবে যে এটা অবতল দর্পণ। আর উত্তল দর্পণের বাইরে, মানে সরি আমি ভুল বললাম, এটা মুছে দিই। আর উত্তল দর্পণের, এটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণের ভিতরে সবসময় এরকম দাগ থাকবে, তাহলে তোমরা বুঝে যাবে যে এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের ভিতরে সবসময় দাগ থাকবে, আর অবতল দর্পণের বাইরে দাগ থাকবে। আর যদি বলা হয় যদি এখানে কোনো রকম যদি আলো যায়, ঠিক আছে, আলো তো এরমভাবে যাবে, ঠিক মানে এদিক দিয়ে যাবে আলোটা, তাহলে এখানে বলেছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র তাহলে সামনেই হবে বক্রতা কেন্দ্র। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, দর্পণের সামনে হবে সবসময় বক্রতা কেন্দ্র। আর যদি উত্তল দর্পণের সময় তাহলে কী হবে? উত্তল দর্পণের আলোটা এদিক দিয়ে যায়, মানে এদিক দিয়ে রিফ্লেকশন হয় এরকমভাবে। যখন আলো তোমাদের চ্যাপ্টার আসবে তখন আমি ভালোভাবে মানে ক্লাসটা নিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। আর উত্তল দর্পণের বাইরে সবসময় বক্রতা কেন্দ্র তৈরি হবে, বাইরে, ঠিক আছে, বাইরে। আর বক্রতা কেন্দ্রকে সি দ্বারা ডিনোট করা হয়, এর কার্ভেচারও বলা হয়। চলো পরবর্তী প্রশ্নে যাই। রক্ত শরীরের বাকি অংশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে কোথায় নির্গত করে? এই রক্ত যে শরীরের বাকি অংশ থেকে যে কার্বন ডাই অক্সাইড নিয়ে কোথায় নির্গত করে? অন্ত্রে, খাদ্যনালী, পাকস্থলী, না অ্যালভিওলাই? 40 নম্বর প্রশ্নের উত্তর করো। এটার উত্তর হবে অপশান নাম্বার ডি, ঠিক আছে, অ্যালভিওলাইতে তারা নির্গত করে। যদি আমি বলি যে আমাদের কিডনিতে যে অক্সিজেনযুক্ত যে সরবরাহ করা হয় না, সেটা হচ্ছে কোন ধমনী বা কোন শিরা নিয়ে যায়? সেটা হচ্ছে রেনাল ধমনী নিয়ে যায়, ঠিক আছে? কিডনিতে রেনাল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যায়। আর যদি বলা হয় যে মানে অক্সিজেনহীন বা অক্সিজেনবিহীন বা কার্বন ডাই অক্সাইড রক্ত যেটা আনে, সেটা কোন শিরা বা কোন ধমনী নিয়ে আসে? সেটা হচ্ছে রেনাল শিরা আনে, ঠিক আছে? এই কিডনি থেকে অক্সিজেনহীন রক্ত মানে তারা সংগ্রহ করে আনে, এটা মাথায় রেখো তোমরা। 40টা প্রশ্ন এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই জানিও যে 40টার মধ্যে কার কতগুলো তোমরা করতে পারলে। আর ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা এই ক্লাসের একটা লাইক করে দিও, ঠিক আছে? আর যারা যারা চ্যানেলটাই নতুন অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই পিডিএফটি পাওয়ার জন্য, এই ভিডিওর পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের এখানে সব কিছু পুরো বিনামূল্যে দেওয়া হয়, সমস্ত ক্লাসের নোটিফিকেশান থেকে শুরু করে সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত সাবজেক্টের বই সম্পূর্ণ এখানে ফ্রিতে দেওয়া হয়। সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট পুরো পঞ্চায়েতকে বেস করে নেওয়া হচ্ছে, দুখানা পরপর 2টো সপ্তাহে দেওয়া হয়েছে, সামনের সপ্তাহে তোমাদের মক টেস্ট আছে। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর তাহলে আমি অফ হচ্ছি, তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো। তাহলে আমি রাখছি, ওকে সব বাই অল স্টুডেন্ট।